আমরা যদি আরো কাছে চলে আসি, আমরা ইরানের রেভলিউশনের কথা যদি বলি, সেখানেও কিন্তু ইরানের রেভলিউশনে দু দল ছিল। একটা দল ছিল যারা বামপন্থী, তুদে পার্টি একটা ছিল, তারা কিন্তু কিছুটা সশস্ত্র বিপ্লবে বিশ্বাস করত। আর একটা ছিল ইসলামিক দল ছিল, তো সেখানেও আর্মস ছিল। তারও আগে আমরা যে বিপ্লবের কথা সবাই বলি, কিউবান বিপ্লবের কথাও আমরা যদি বলি, তাহলে কিউবান বিপ্লবেও দেখবো এটা অস্ত্র নিয়ে বিপ্লব ছিল, যুদ্ধ করেছিল, অস্ত্র দিয়ে যুদ্ধ করেছিল। আর বাংলাদেশের জুলাই বিপ্লব একেবারেই একটা নিরস্ত্র বিপ্লব। এটা একটা অসাধারণ দিক। এটা হলো দ্বিতীয় দিক। তৃতীয় যেটা বলা যেতে পারে, যে এখানে কোনো শাসকের বিরুদ্ধে তারা কাজ করে একটা প্রেক্ষাপট রচনা করেছে, কিন্তু একেবারে বিপ্লবের মুহূর্তে সেভাবে কোনো একক রাজনৈতিক শক্তি ছিল না। ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে, কিন্তু এককভাবে কেউ এটা এই তিন দিক দিয়ে আমি মনে করি এটা এক ধরনের ইউনিক বিপ্লব, যা এই বিপ্লবের মধ্যে তিনটি এলিমেন্ট আমরা খুঁজে পাবো। একটা এলিমেন্ট খুঁজে পাবো যে বিপ্লবটা কোটা আন্দোলন নিয়ে শুরু হয়েছিল। তার মানে একটা বৈষম্যের বিরুদ্ধে এটা একটা আন্দোলন নিয়ে শুরু হয়েছিল, যে সরকারি চাকরিতে বিগত সরকার যে তাদের দলীয় লোকদের কোটা দিয়ে মেধাবীদের সরিয়ে ফেলছিল, সরকারি চাকরিতে ঢুকতে দিচ্ছিল না। সুতরাং তাদের একটা এক ধরনের বৈষম্য বিরোধী একটা রাষ্ট্রে বৈষম্য বিরোধী একটা সিস্টেমের জন্য তারা আন্দোলন করছিল। তার মানে এদের দাবিটা কিন্তু ছিল একটা সেকুলার দাবি। এখানে ধর্মের কোনো কিছু ছিল না, জাস্ট একটা সেকুলার, তাদের জীবন যাপনের সাথে সম্পর্কযুক্ত, একেবারেই মানে কি বলবো, একেবারেই বৈশ্বিক একটা দাবি, নিজের জীবনের একটা দাবি, সেকুলার দাবি। সো ইট ওয়াজ আ সেকুলার রেভলিউশন, এক নম্বর। এটা যদি স্টার্টিংটা আমরা শুরু করি। 2 নম্বর, ইট ওয়াজ অলসো ইসলামিক রেভলিউশন। ইসলামিক রেভলিউশনটা কিভাবে, আমরা যদি ওটা একটু দেখি, যে গত সরকারের আমলে সব থেকে অত্যাচারিত হয়েছে, এটা খুবই আশ্চর্যের বিষয়, মেজরিটি পপুলেশন মানে মুসলমানরা সব থেকে বেশি অত্যাচারিত হয়েছে গত সরকারের আমলে। কারণ সরকার একটা ইসলামোফোবিক ন্যারেটিভ তৈরি করে তারা রাষ্ট্র চালিয়েছে। এবং যে কারণে আমি অনেককে জানি, আমার বন্ধুর ছেলেরা, দু একজনের কাহিনী আমি জানি। আমার এক বন্ধুর ছেলে, সে খুব নামাজি, নামাজি মানে এরকম নামাজি যে সে মসজিদে গিয়ে নামাজ পড়তো। সে ফজরের নামাজের সময় মসজিদে যেত। তো এই যে ফজরের নামাজের সময় যে সমস্ত ইয়াং ছেলেরা মসজিদে যেত, তাদের পিছনে পুলিশের গোয়েন্দারা লেগে যেত, তাদেরকে ইসলামিস্ট হিসেবে দেখা হতো, যে তারা মসজিদে গিয়ে নামাজ পড়ে। তার মানে ধর্ম পালনের মধ্যে একটা সমস্যা তৈরি করেছিল আমাদের মেজরিটি পপুলেশন। তো এখানে, এবং আমরা জানি যে জঙ্গিবাদের নামে কত নিরপরাধ মানুষকে অত্যাচার করা হয়েছে। জঙ্গিবাদের নামে দরিদ্র মানুষদের ধরে এনে গুলি করে মেরে ফেলা হয়েছে, এবং পরে বলা হয়েছে তারা এনকাউন্টারে মারা গেছে। দুটো ন্যারেটিভ তৈরি করেছিল বিগত সরকার। একটা ন্যারেটিভ ছিল সকল ইসলামিক টেরোরিস্টদের বিরুদ্ধে লড়াই করা, জঙ্গিদের বিরুদ্ধে লড়াই, এটা একটা ন্যারেটিভ। আর দ্বিতীয় ন্যারেটিভ ছিল 1971-এর যুদ্ধাপরাধের বিরুদ্ধে লড়াই করা। এবং দুটো ন্যারেটিভেই অ্যাকচুয়ালি টার্গেট করা হয়েছিল মেজরিটি মুসলিম কমিউনিটি। তো সুতরাং তার বিরুদ্ধে মানুষের মধ্যে একটা ক্ষোভ জেগে উঠছিল, ইসলামোফোবিয়ার বিরুদ্ধে। এবং ক্ষোভ জেগে উঠতে উঠতে এক সময় ইয়াং ছেলেদের মধ্যে এটা বিস্ফোরিত হয়। So it was also an Islamic revolution. Number 3, very interesting, এটা খুব একটা দেখা যায় না অন্যান্য রেভলিউশনের বেলা, it was also a nationalist revolution. ন্যাশনালিস্ট রেভলিউশন কিভাবে? এটা হলো যে বিগত 15 বছরে আমরা জানি বিগত সরকার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দিল্লির হাতে সমর্পণ করেছিল। কারণ বিগত সরকার মনে করেছিল যে দিল্লি যদি তার পাশে থাকে, তাহলে এই সরকার অনন্তকাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবে। জনগণের অধিকারের কোনো প্রশ্ন ওঠে না, ভোটাধিকার নাই। আমাদের দেশে 2008 সালের পরে এতগুলো বছর ধরে ইয়াং ছেলেরা ভোটই দিতে পারে নাই। তার মানে 2008-এর পরে আজকে 2025, 17 বছর ধরে বাংলাদেশের ইয়াং ছেলেরা ভোট দিতে পারে। তার মানে লাস্ট যে ভোট দিয়েছে
তার বয়স এখন 18 আর 17, 35 বছর। 35, সুতরাং 35 বছরের নিচের জনগোষ্ঠী বাংলাদেশে, দেখুন ভেরি ইন্টারেস্টিং, 35 বছরের নিচের জনগোষ্ঠী ভোট দিতে পারে। অদ্ভুত ব্যাপার একটা বাংলাদেশে তৈরি করা হয়েছিল, এবং এটা তৈরি করা হয়েছিল বিশেষত ভারতের স্বার্থে তৈরি করা হয়েছিল। ভারতকে সবকিছু দিয়ে দেওয়া হয়েছিল, ভারতের যা যা চাহিদা ছিল বাংলাদেশের কাছে সব চাহিদা পূরণ করে দেওয়া হয়েছিল বাংলাদেশের কোনো স্বার্থ না দেখে। ন্যাচারালি ইয়াং পিপল, যারা তরুণ সমাজ, তরুণরা বাংলাদেশের, তারা বাংলাদেশের এই যে লুণ্ঠিত সভরেন্টি, পুরোপুরি স্বাধীনতা না বললেও আমি যদি বলি রাষ্ট্রের যে সভরেন্টি, এই সভরেন্টিটাকে তারা ফিরিয়ে দিচ্ছে। তো এই যে রিক্লেমিং অফ দ্য সভরেন্টি, দিস ইজ এ ন্যাশনালিস্ট টার্গেট, সো ইট ওয়াজ অলসো এ ন্যাশনালিস্ট রেভলিউশন। সুতরাং এইভাবে আমরা যদি চিন্তা করি তাহলে বিশ্বে খুব কম রেভলিউশনই আমরা দেখব যেখানে তিনটা এলিমেন্টই আমরা খুঁজে পাবো, একটা রিলিজিয়াস এলিমেন্ট, একটা সেকুলার এলিমেন্ট, অ্যান্ড অলসো এ ন্যাশনালিস্ট এলিমেন্ট। যেমন আমরা যদি এই বিপ্লব, বাংলাদেশের বিপ্লবের সাথে আমরা তুলনা করতে পারি তিউনিসিয়ার বিপ্লব 2010 সালে। তিউনিসিয়াতে বেন আলী ক্ষমতায় ছিল 26 বছর, এবং বেন আলী এইভাবেই এক ধরনের একটা অথরিটেরিয়ান রেজিম সে তৈরি করেছিল। এবং বেন আলীর বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইটার যে স্পার্কিং মোমেন্ট ছিল সেই লড়াইটা ছিল একজন ট্রেডার বু আজিজি, সে নিজেকে জ্বালিয়ে দিয়েছিল 2010 সালে। এবং সে জ্বালিয়ে দেওয়ার পরে তারপরে সেটা এই বিদ্রোহ দাবানলের মতো ছড়িয়ে পড়ে তিউনিসিয়াতে, এবং তারপরে বেন আলী পালিয়ে যেতে বাধ্য হয়। বেন আলী সৌদি আরবে পালিয়ে যান, এবং তারপরে টিউনিশিয়ায় রেভলিউশন হয়। টিউনিশিয়া রেভলিউশনের সাথে আমাদের পার্থক্যটা হচ্ছে যে ওখানে ট্রিগার করেছিল একজন ট্রেডার, একজন শ্রমজীবী মানুষের আত্মত্যাগ, আর বাংলাদেশে এটা ট্রিগার করেছে অনেকগুলো বাঁকের মধ্যে দিয়ে আমরা গেছি 36টা দিন। সেগুলো অনেকভাবে ব্যাখ্যা করা যায় যে কোন দিন আসলে চেঞ্জ হয়েছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে আবু সাইদের আত্মত্যাগটা খুব গুরুত্বপূর্ণ ছিল আমাদের এই বিপ্লবে। কেন গুরুত্বপূর্ণ ছিল? তার আগেও কিন্তু শহীদ হয়েছে, তারপরেও শহীদ হয়েছে, তারপরে আরো বেশি শহীদ হয়েছে, কিন্তু আবু সাইদের আত্মত্যাগটা গুরুত্বপূর্ণ ছিল। কারণ হচ্ছে যেভাবে সে জীবন দিয়েছে, দুহাত প্রসারিত করে পুলিশের বন্দুকের মধ্যে দাঁড়িয়ে থেকে সে এক ধরনের চ্যালেঞ্জ করেছে ফ্যাসিস্ট রেজিমকে, যে আমার মৃত্যু ভয় নাই, এবং আমার মৃত্যু ভয় যেহেতু নাই, তোমার পুলিশের বন্দুককে আমি পরোয়া করি না। এবং ওই মুহূর্তের তার যে হিরোইজম, দ্যাট আইকনিক ছবি, এর ফলে হয়েছে কি, আমি যেটা মনে করি 16 তারিখের পরে বাংলাদেশের মানুষের মধ্যে থেকে ভয়টা চলে গেছে। এই যে ভয়টা চলে যাওয়া, কারণ একটা ফ্যাসিস্ট রেজিম সরকারের টিকে থাকে একটা ভয়ের সংস্কৃতি তৈরি করে, সেই ভয়ের সংস্কৃতিকে এক আবু সাইদ উড়িয়ে দিয়েছিল। কারণ এর আগেও তো অনেক মিটিং হয়েছে বাংলাদেশে, লক্ষ লক্ষ লোকের মিটিং হয়েছে, কিন্তু সেই মানে আমি রাজনৈতিক দলের মিটিং এর কথা বলছি, তারা কিন্তু তখন চ্যালেঞ্জ করতে পারে নাই, কারণ তারা ভয়ের সংস্কৃতি থেকে বের হতে পারে নাই। বাট ওয়ান হিরোইক অ্যাক্ট অফ আবু সাইদ আমাদেরকে সাহসী করে তুলেছিল, পুরো জাতিকে সাহসী করে তুলেছিল। আমি একটা কথা অনেক জায়গায় বলি যে মানুষের মধ্যে ভয়টাও সংক্রামক, আবার সাহসটাও সংক্রামক। তো আবু সাইদের সাহস সারা জাতিকে সাহসী করে দিয়েছিল। এই জন্যে আমার একটা দৃশ্যের কথা খুব মনে হয়, আমি তো তখন বিদেশে ছিলাম, আমি টার্কিতে ছিলাম ওই সময়। আমি টেলিভিশনে দেখছিলাম একটা বাচ্চা ছেলে 7-8 বছর বয়স, সে তার মাকে নিয়ে রাস্তায় নেমেছে 16 তারিখের পরে। তো তাকে জিজ্ঞেস করছে সাংবাদিকরা যে তুমি কেন রাস্তায় নেমেছো, আর 7-8 বছর বয়স, ও রাস্তায় কি জন্য নেমেছে? জবাবটা খুব ইন্টারেস্টিং ছিল। সে বলেছিল যে আমি রাস্তায় নেমেছি কারণ ওরা আমার ভাইকে হত্যা করেছে, আমার ভাইকে খুন করেছে, আমার ভাইকে গুলি করেছে, আমি জানি না ছেলেটা কোথায়। তো ছেলেটাকে জিজ্ঞেস করলো তোমার ভাইকে গুলি করেছে, তোমার ভাইকে? বললো আমার ভাই আবু সাইদ। তো এটা বলে সেই ছেলেটা কেঁদে দিয়ে তার মাকে জড়িয়ে ধরলো। আমাদের স্বাভাবিক 8 বছরের একটা ছেলে
আবেগ অনেক, মাকে জড়িয়ে ধরলো। এই যে ওই ছেলেটার মনে হলো, ও তো জীবনে আবু সাইদকে দেখে নাই, নামও শোনে নাই। ও হয়তো এরকম টেলিভিশনে দেখেছে যে আবু সাইদ কিভাবে 2 হাত প্রসারিত করে পুলিশের আহ, ইয়ের সামনে দাঁড়িয়ে আছে, বন্দুকের সামনে। ওর কাছে মনে হয়েছে যে আবু সাইদ তার ভাই। এবং আবু সাইদের ওই মৃত্যুর পরে আমার মনে হয়েছে, সব তরুণদের কাছে মনে হয়েছে যে আবু সাইদ আমার ভাই। বাংলাদেশের সব মায়ের কাছে মনে হয়েছে আবু সাইদ আমার ছেলে। বাংলাদেশের আহ, সব তরুণীর কাছে মনে হয়েছে যে আবু সাইদ আমার ভাই। তো এই যে আবু সাইদকে ভাই বা পুত্র মনে করা পুরো নেশনের, এটা সবাইকে একতাবদ্ধ করেছে যে আবু সাইদ তো আমার পরিবারই মানুষ, তাকে এভাবে মেরে ফেললো, কাজে আমার কিছু একটা করতে হবে, আমার রাস্তায় নামতে হবে এই জালিম সরকারের বিরুদ্ধে। তো সুতরাং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই এই আবু সাইদের আত্মত্যাগটা খুব গুরুত্বপূর্ণ ছিল এই বিপ্লবে। আরো হয়েছে মুগ্ধ, সেই পানি লাগবে ভাই, এটাও একটা অবিশ্বাস্য ঘটনা। আনাসের চিঠি, আনাস যে চিঠি লিখে রেখে তারপরে সে চলে গেল, মায়ের কাছে চিঠি লিখে রেখে গেল। এটা একটা, আমার কাছে তো মনে হয় আনাসের চিঠিটা একটা আহ, অবিশ্বাস্য একটা মহৎ সাহিত্য রচনা। যে একজন ছেলে চলে যাচ্ছে জীবন দিতে, তাও কি জন্য যাচ্ছে? যে রাষ্ট্রকে সে রক্ষা করবে, জালিমের হাত থেকে রাষ্ট্রকে মুক্ত করতে সে চলে যাচ্ছে। এবং মায়ের কাছে চিঠি লিখে যাচ্ছে যে আমি হয়তো আর ফিরবো না, তো তুমি আমাকে মাফ করে দিও, কারণ আমি তোমার প্রত্যাশা পূরণ করতে পারিনি। তো আমাদেরকে, এটাও একটা বিরাট ব্যাপার যে জুলাইয়ের বিপ্লব আমাদেরকে অনেকগুলো নায়ক দিয়ে গেছে। একটা জাতির এগিয়ে যাওয়ার জন্য অনেকগুলো নায়কের প্রয়োজন হয়। তো কোন জাতির আমাদের জন্য একটা সৌভাগ্য যে 1 জুলাই বিপ্লব আমাদেরকে এতগুলো নায়ক দিয়ে গেছে। আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম, ইয়ামিন, নাফিস। তো এটা এটা কিন্তু দেখা যায় না, এবং এরা আমাদেরকে পথ দেখাবে ভবিষ্যতে। আমি মনে করি যে আবারও যদি কোনো সময় কোনো জালিম শাসক আমাদের ঘাড়ে চেপে বসে, তাহলে এদের এই আত্মত্যাগ, এই নামগুলো আমাদেরকে অনুপ্রাণিত করবে। এটাও একটা বিশাল ব্যাপার এই এই জুলাই বিপ্লবের জন্য, যে একটা বিপ্লবে তো একটা দুটো নায়ক হয়। যেমন ধরেন আমরা যদি কিউবান বিপ্লবের কথাই বলি, কিউবান বিপ্লবের পরে নায়ক হয়েছে চে গুয়েভারা। এবং আমরা যখন কম বয়স ছিল, কলেজে পড়তাম, আমাদের বন্ধু বান্ধবের অনেকের গেঞ্জি গায়ে দিত, সামনে চে গুয়েভারার ছবি। আর বাংলাদেশে এখন কোন ছেলেটা গেঞ্জি পরে তার চে গুয়েভারার ছবি নাই? সবার গেঞ্জির উপরে আবু সাইদের ছবি, কিংবা মুগ্ধের ছবি, কিংবা আনাসের ছবি। তো এই যে আমাদের নিজস্ব নায়ক খুঁজে পাওয়া, বিপ্লবের নায়ক, এটা আমি মনে করি একটা বিরাট বিরাট প্রাপ্তি। এখন যেহেতু আপনারা বইয়ের কথা বলেছেন প্রথমেই, আমি মনে করি এগুলি লিপিবদ্ধ হওয়া উচিত, এগুলো ইতিহাস রচনা হওয়া উচিত, এবং প্রত্যেকের কাজ করা, এগুলো নিয়ে সঙ্গীত রচনা হওয়া উচিত, সিনেমা হওয়া উচিত। কারণ আমার কাছে এই বিপ্লবটা আবার একদিক দিয়ে কালচারাল রেভলিউশন। এটা, কারণ একটা বয়ানের যুদ্ধ ছিল, একটা বয়ান দিয়ে আমাদেরকে দাবিয়ে রাখা হয়েছিল, ছোট করে রাখা হচ্ছিল। সেই বয়ানের মধ্যে একটা বয়ান ছিল যে ভারতের কাছে আমরা ঋণী, স্বাধীনতার জন্য আমরা ভারতের কাছে ঋণী। এই একটা বয়ান দিয়ে আমাদেরকে জেনারেশনের পরে জেনারেশন দুর্বল করে রাখা হয়েছিল। কারণ 71-এর যে মুক্তিযুদ্ধ ছিল, সেই যুদ্ধটাকে আমরা যদি দেখি, তো ভারত আমাদেরকে কোনো দয়া করে নাই, সাহায্য করে। ভারত তার জিও পলিটিক্যাল ইন্টারেস্টের জন্য আমাদেরকে হেল্প করেছে। কারণ ভারতের টার্গেট ছিল পাকিস্তান ভেঙে ফেলা। সেখানে আবার ভারতের একটা মিস্টেক হয়েছে, সেটাতে আমি একটু পরে আসি। টার্গেট ছিল পাকিস্তান ভেঙে ফেলা, পাকিস্তানকে উইকেন্ড করে ফেলা। কারণ ভারত সবসময় চেয়েছিল সাউথ এশিয়ার উপরে নিজের হেজেমনিক কন্ট্রোল প্রতিষ্ঠা করবে। সেখানে পাকিস্তান ওয়াজ চ্যালেঞ্জিং ইন্ডিয়া সবসময়। সেই জন্য ওরা মনে করেছিল পাকিস্তান ভেঙে দিতে পারলে সেই হেজেমনিক কন্ট্রোলটা পুরো রিজিয়নের উপরে তাদের সেটা এস্টাবলিশ হয়ে যাবে। কিন্তু পাকিস্তান ভেঙে দিয়ে দুটো লস হয়েছে। একটা হচ্ছে যে কিছু বছর পরে পাকিস্তান আবার অ্যাটমিক পাওয়ার হয়ে গেছে। 1998 সালে যখন পাকিস্তান পারমাণবিক বোমা ফাটিয়ে ফেললো, তখন কিন্তু পাকিস্তান এক ধরনের, এটাকে বলে প্যারিটি, এক ধরনের প্যারিটি তৈরি করে ফেললো, এক ধরনের বাইপোলার প্যারিটি তৈরি করে ফেললো এখানে। কারণ যখন একটা রাষ্ট্র অ্যাটমিক পাওয়ার হয়ে যায়, সেই রাষ্ট্রকে আর
আক্রমণ করা যায় না, যে জন্য ইন্ডিয়া ইচ্ছা করলেও পাকিস্তান আর আক্রমণ করতে পারছে না। এবারও 4 দিনের, এটা যুদ্ধ না, 4 দিনের এক ধরনের ধাক্কাধাক্কি হলো ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে। তারপরে কিন্তু ইন্ডিয়া বাধ্য হলো সিজফায়ার করবার জন্য, কারণ মাথার মধ্যে ইন্ডিয়া সবসময় আছে যে পাকিস্তানের কাছে নিউক্লিয়ার বম আছে, এবং নিউক্লিয়ার ওয়ার যদি হয়, নিউক্লিয়ার ওয়ারের পরে কিন্তু কোনো বিজয়ী থাকে না, সবাই পরাজিত হয়। কারণ নিউক্লিয়ার ওয়ার যদি পাকিস্তান ইন্ডিয়ার উপরে মারে এবং ইন্ডিয়া পাকিস্তানের উপরে মারে, এরপরে আর দুই জাতির কেউই জীবিত থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। কাজে নিউক্লিয়ার ওয়ারের কোনো উইনার নাই। তো এটা একটা ক্ষতি হয়েছে ইন্ডিয়ার। আর একটা ক্ষতি হয়েছে যে তার ইস্টার্ন বর্ডারে আর একটা মুসলিম মেজরিটি স্বাধীন রাষ্ট্র তৈরি করে দিয়েছে। এটা তার মাথার মধ্যে ছিল না যে পাকিস্তান ভাঙলে একটা মুসলমান রাষ্ট্রের জায়গায় দুটা মুসলমান রাষ্ট্র তৈরি হবে। এটা সম্ভবত ইন্ডিয়া তখন ভবিষ্যতে দেখতে পারে না। তো যাই হোক, কিন্তু পাকিস্তানকে ভাঙতে যে সহায়তা করা ভারতে, এটা তার জিওপলিটিক্যাল ইন্টারেস্টে করেছিল। আবার আমরা ভারতের কাছ থেকে সহায়তা নিয়েছিলাম কারণ পাকিস্তান শাসক শ্রেণী আমাদের উপরে জুলুম করছিল, আমাদেরকে এক্সপ্লয়েট করছিল। কাজেই এটা এক ধরনের ট্রানজাকশন ছিল বিটুইন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া। ট্রানজাকশনে কোনো কৃতজ্ঞতার কোনো ব্যাপার নাই, ট্রানজাকশন হচ্ছে লেনদেনের ব্যাপার। সুতরাং এই যে কথাটা, আমি এটাকে কোনোদিন অ্যাকসেপ্ট করি নাই যে ভারত আমাদের উপকার করেছিল 1970। ভারত নিজের উপকার করেছে, আমরা আমাদের উপকার করেছি। সো ইট ওয়াজ অ্যাবসলিউটলি এ কমার্শিয়াল ট্রানজাকশন। সো কমার্শিয়াল ট্রানজাকশনে ভারতও আমার কাছে ঋণী থাকার দরকার নাই, আমারও ভারতের উপরে ঋণী থাকার দরকার নাই। তাহলে এই যে একটা বয়ান, এই বয়ানটাকেও ভেঙে দিয়েছে এই জুলাইয়ের বিপ্লব। কারণ আমি বলতে পারি আপনাদেরকে যে আপনাদের বয়সে, আপনারা যে বয়সে আছেন সেই বয়সে তার থেকে কম ছিল যখন স্বাধীন হয়। আমি তখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি, তো আপনাদের থেকে আরেকটু কম হবে আমার বয়স তখন। তারপরেও তো তখন থেকে যে বাংলাদেশ আমি দেখেছি, স্বাধীনতা উত্তর বাংলাদেশ, আমি বাংলাদেশের ইয়াং জেনারেশনের মধ্যে এতটা ন্যাশনালিজম আমি আর কখনো দেখি নাই গত 52 বছর। এতটা স্ট্রং ন্যাশনালিস্টিক ফিলিং আমি এই প্রথম বাংলাদেশের ইয়াং জেনারেশনের মধ্যে দেখতে পাচ্ছি। সুতরাং এই ন্যাশনালিস্টিক ফিলিং এর মাধ্যমে একটা কালচারাল ওয়ারে আমরা জিতে গেছি। তারপরে দ্বিতীয় আর একটা বলি যে সেই বিখ্যাত স্লোগান, তুমি কে আমি কে রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। দ্যাট ওয়াজ অলসো এ কালচারাল ফাইট। কারণ এই বয়ান, এই রাজাকারের বয়ান দিয়ে কিন্তু বাংলাদেশের বৃহত্তর মুসলমান জনগোষ্ঠীকে এক ধরনের হীনমন্যতার মধ্যে রেখে দেওয়া হয়েছিল। কারণ ভারতের বিরুদ্ধে কিছু বললেই, আওয়ামী লীগের কিছু বললেই আপনি রাজাকার। এটা আরেকটা তুলনা দেই, বিশ্ব পলিটিক্সের থেকে একটা তুলনা দেই যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আপনি যদি ইসরায়েলের বিরুদ্ধে কিছু বলেন তাহলে আপনাকে বলবে অ্যান্টিসেমাইট, আপনি অ্যান্টিসেমাইট। আপনি কিন্তু ইসরায়েল রাষ্ট্রের সমালোচনা করছেন, তার জুলুমের সমালোচনা করছেন, কিন্তু আপনাকে বলা হবে আপনি ইহুদি বিদ্বেষী। এটা এক ধরনের ন্যারেটিভ। এই ন্যারেটিভটা তৈরি করে ইম্পেরিয়াল পাওয়াররা, এটা তৈরি করে জনগণকে দাবিয়ে রাখবার জন্য এই ধরনের ন্যারেটিভ তৈরি করে। তো বাংলাদেশেও কিন্তু রাজাকার ন্যারেটিভ তৈরি করা হয়েছিল এইটার জন্যই, যাতে বাংলাদেশের জনগণকে সারা জীবনের জন্য ইন্ডিয়া কন্ট্রোল করতে পারে। সেই ন্যারেটিভটাকে এক অসাধারণ স্লোগানের মাধ্যমে এই ন্যারেটিভটাকে ভেঙে চুরমার করে দিয়েছে জুলাই বিপ্লবীরা। তো সুতরাং এই বিপ্লবের মনে হয় যেন 36 জুলাই মাত্র 36 দিনের ঘটনা, কিন্তু এটা অনেক ব্যাপক। এবং এই যে ফিলোসফিটা, দ্য পলিটিক্যাল ফিলোসফি অফ দ্য রেভলিউশন আমি যেটাকে বলি, এই পলিটিক্যাল ফিলোসফি অফ দ্য রেভলিউশন নিয়ে প্রচুর লেখালেখি হওয়া দরকার, প্রচুর একাডেমিক চর্চা হওয়া দরকার, ডিসকোর্সে আসা দরকার যে হোয়াট ওয়াজ দ্য পলিটিক্যাল ফিলোসফি অফ জুলাই রেভলিউশন। তো আমার মনে হয় আপনারা এগুলো করবেন। ইউ আর অল ইয়াং পিপল, আমরা তো বুড়ো হয়ে গেছি, তো আপনারা যারা ইয়াং আছেন তারা করবেন। এখানে ইয়াং টিচাররা আছে, ইয়াং স্টুডেন্টরা আছেন। সো দিস উইল বি এ গুড থিং। আচ্ছা, কালচারালি আমি আপনাদেরকে আর একটা উদাহরণ দিতে চাই। সেটা হলো, আপনারা ক্ষুদিরামের নাম তো শুনেছেন না? আপনাদের ক্ষুদিরামের নাম নিশ্চয়ই অনেকে শুনেছেন। ক্ষুদিরাম ওয়াজ দ্য হিরো ফর দ্য বেঙ্গলি মুসলিম, বেঙ্গলি হিন্দু, সরি, বেঙ্গলি হিন্দুর জন্য, বাঙালি হিন্দুর জন্য ক্ষুদিরাম একটা হিরো। কেন হিরো? আপনারা 1910 সালে
সে স্বদেশী মুভমেন্ট করেছিল। স্বদেশী মুভমেন্টে কি ছিল? স্বদেশী মুভমেন্টে ছিল, আজকে আমরা যাকে বাংলাদেশ বলি, সেই সময় বেঙ্গলকে ভাগ করে দুটো বঙ্গভঙ্গ যেটাকে বলে ভাগ করার একটা সিদ্ধান্ত নিয়েছিল ব্রিটিশ সরকার, ঔপনিবেশিক সরকার। কারণ আমরা পশ্চাৎপদ ছিলাম। মুসলমানরা যদিও তাদের কি বলে তাদের জনসংখ্যা বেশি ছিল, কিন্তু আমরা সব দিকে পিছিয়ে ছিলাম। তো ব্রিটিশ সরকার মনে করলো যে এটাকে যদি ভাগ করে দেয়া যায় এবং নতুন একটা প্রদেশ তৈরি করা যায় বাংলা এবং আসাম নিয়ে, পূর্ববঙ্গ এবং আসাম নিয়ে, ওটা আবার একটু সাইজ বড় ছিল, যেটা হয় নাই পরবর্তীতে। পূর্ববঙ্গ এবং আসাম নিয়ে যদি একটা প্রভিন্স করা যায় তাহলে সেখানে উন্নয়ন হবে, আমাদের ইউনিভার্সিটি হবে, লেখাপড়া হবে, মানুষজন ইকোনমিক ডেভেলপমেন্ট হবে। এই কারণে তারা ভেঙেছিল। কিন্তু বাঙালি হিন্দুরা এটার প্রতিবাদ করে, বিশেষত কলকাতার হিন্দুরা। এটা প্রতিবাদের একটা কারণ ছিল। তারা মনে করেছিল, কারণ কলকাতার হিন্দুদের জমিদারি ছিল ইস্ট বেঙ্গল, তো তারা মনে করেছে যে যদি এটা আলাদা হয়ে যায় তাহলে তো আমাদের জমিদারির উপরে আমাদের কন্ট্রোল থাকবে না। এবং কলকাতার হিন্দু জমিদার যারা ছিল তাদের ইনকাম সোর্স ছিল ইস্ট বেঙ্গলের জমিদারি। এখান থেকে টাকা পয়সা নিয়েই তারা খুব বাবুগিরি করতো আর কি, কলকাতার বাবুরা। তো তারা তখন এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন করে, এবং সেই আন্দোলনকে যেটা ব্রিটিশরা সন্ত্রাসবাদী আন্দোলন বলতেন, সেই আন্দোলনকে। এবং সেই আন্দোলনে ক্ষুদিরাম নামে এক ছেলে, ইয়াং ছেলে, সে বোমা মারে। সে ভেবেছিল সে বোমা মারছে একজন বেঙ্গলের গভর্নরের উপরে বোমা মারছে, কিন্তু এটা একটা সাধারণ ডাক্তার বোধহয় ব্রিটিশ, তার গাড়িতে গিয়ে বোমা পড়ে সেই লোকটি মারা যায়। তো মারা যাওয়ার পরে তার বিচারে ফাঁসি হয়ে যায় সেই সময়। বাট দেন ক্ষুদিরাম বিকেম দ্য হিরো, আইকনিক হিরো। এবং ক্ষুদিরামকে নিয়ে সিনেমা হয়েছে, নাটক হয়েছে, পরবর্তীতে গান হয়েছে। ক্ষুদিরামের নামে লতা মঙ্গেশকরের বিখ্যাত গান আছে, আমরা এগুলো ছোটবেলায় অনেক শুনেছি। কি গানটার লাইনটা, পুরো প্রথম লাইনটা ভুলে গেছি। কি হাসি হাসি পড়বো ফাঁসি দেখবে ভারতবাসী, মাঝখানের একটা লাইন ছিল প্রথম, একবার যেতে প্রথম লাইনটা ভুলে গেছে। যাই হোক, তো এই গান একটা ওদের জন্য, বাঙালি হিন্দুদের জন্য একটা আইকনিক গান। আমি মনে করি এরকম আমাদের নেতাদের, আমাদের যে জুলাই বিপ্লবের যারা নায়ক ছিল তাদেরকে দিয়ে গান রচিত হতে হবে, কবিতা রচিত হতে হবে। কারণ গান কবিতার মাধ্যমে কিন্তু সংস্কৃতি বেঁচে থাকে। এবং আমি সবসময় মনে করি যে গান কবিতা মোর পাওয়ারফুল বড় বড় আর্টিকেল, বড় বড় প্রবন্ধ, বড় বড় বই লেখার ছিল। কারণ ইদানিং তো আবার বই পড়ার অভ্যাস আমাদের কমে যাচ্ছে। তো সেইখানে আমি আশা করব যে ভবিষ্যতে এদের স্মৃতি বাঁচিয়ে রাখবার জন্য এই ধরনের কালচারাল অ্যাক্টিভিটি আমাদের বাড়াতে হবে। এবং তাহলে আমাদের যে কালচারাল মুভমেন্ট যেটা চলছে ভারতীয় হেজিমনির বিরুদ্ধে, সেটা ইনশাল্লাহ আমরা সাকসেসফুল হতে পারব। তো ফিউচারের সবচেয়ে সমস্যাটা একটু বলে আমার বক্তব্য আমি শেষ করব। গত এক বছরে আমরা খুব গর্ববোধ করি আমাদের জুলাই যোদ্ধাদের নিয়ে, জুলাই বিপ্লবীদের নিয়ে। কিন্তু এক বছরে কিছু কিছু কাজে সেই বিপ্লবের মূল্যবোধে কিছুটা টান ধরতে শুরু করেছে। এটা ইউনিক না বাংলাদেশে, সকল দেশেই এটা হয়েছে বিপ্লবের পরে। কিন্তু আমরা আশা করেছিলাম হয়তো বাংলাদেশে এটা হবে না, কিন্তু এটা হয়ে গেছে। আমরা যখন দেখি যারা জুলাই যোদ্ধা ছিল তারা নানা রকম অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে, তাদেরকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, তারা এক্সটর্শনে জড়িয়ে পড়ছে, এটা আমাদেরকে খুব কষ্ট দেয়। কারণ আমরা ভাবি নাই যে এত বড় একটা বিপ্লবের পরে এত তাড়াতাড়ি কিছু কিছু নৈতিক মূল্যবোধের এভাবে অবক্ষয় হবে। তো এটার জন্য আমরা নিজেরাও হয়তো দায়ী, এটার জন্য আমরা সবাই দায়ী। আমরা যারা বয়োজ্যেষ্ঠ আমরা সবাই দায়ী, সরকার দায়ী। কারণ সরকারের তরফ থেকে তারা ডে টু ডে অ্যাক্টিভিটিসে এত ব্যস্ত ছিল যে তারা এই বিপ্লবীদের যে সঠিক পথে রাখার জন্য যে একটা কি বলবো একটা আদর্শ ভিত্তিক বয়ান তৈরি করবে, তাদেরকে এনগেজ রাখবে, এই কাজটা তারা পারে নাই। এই জিনিস কিন্তু 71-এ হয়েছিল, 71-এর মুক্তিযুদ্ধের পরেও এটা হয়েছিল। আমি জানি না এখানে হয়তো সবাই তো বয়সে আমার থেকে অর্ধেক এখানে,
আমি সব থেকে বয়োজ্যেষ্ঠ মানুষ, তো কেউ কেউ হয়তো সিনেমাটা দেখতেও পারেন। আহ, তখন যে কাজগুলো হচ্ছিল, তখন এরকম এক্সটর্শন হচ্ছিল, অস্ত্র দিয়ে নানা রকম দুষ্কর্ম হচ্ছিল। এবং এটার উপর একটা বিখ্যাত সিনেমা করেছিলেন খান তাউর রহমান। সিনেমাটার নাম ছিল আবার তোরা মানুষ হ। তো আবার তোরা মানুষ হ সিনেমা, আমি জানি না এখানে আপনারা কেউ দেখেছেন কিনা। ওই সিনেমাটাতে দেখা যায় যে ওরা কি ভুলগুলো করছিল, মানে মুক্তিযোদ্ধারা যখন যুদ্ধ শেষে বাংলাদেশে ফিরে আসলো, ফিরে আসার পরে তারা বিভিন্ন রকম অপকর্মে জড়িয়ে গেছিল। এবং সেটার উপরে ভিত্তি করে এই সিনেমাটা তৈরি, যেটার নামেই বোঝা যাচ্ছে যে আবার তোরা মানুষ হ। তো বাংলাদেশেও এই বিপ্লবের পরেও আমরা এরকম কিছু ঘটনা দেখতে পাচ্ছি। কিন্তু এটাতে যদি লাগাম দেয়া না যায়, তাহলে একটা সময় জুলাই বিপ্লব প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে। তো সেদিকে আমাদের সবার মনোযোগ দেওয়া আবশ্যক। এবং আমরা জানি যে নতুন একটা তরুণদের দল আসছে। আমি ব্যক্তিগতভাবে খুব ওয়েলকাম করি এটাকে। যদিও তাদের মধ্যে মাঝে মাঝে একটু আহ, মানে কি বলবো, বয়সের কারণে একটু চপলতা দেখা যায়, একটু ম্যাচিউরিটির অভাব দেখা যায়, উইচ ইজ কোয়াইট ন্যাচুরাল। তো আমি আশা করবো যে তারা একটা ভালো পলিটিক্যাল পার্টি করতে পারবে। আহ, কিন্তু সেই পার্টিতে অবশ্যই আহ, আমরা আগে যেগুলো দেখেছি রাজনৈতিক দলের মধ্যে, যে দুর্বলতা, যে অবক্ষয়, যেটা সরাসরি বললে চাঁদাবাজির যে একটা সংস্কৃতি আমাদের দেশের রাজনীতিতে জড়িয়ে গেছে, আমি আশা করব যে নতুন যারা দল করছে তারা এটার ঊর্ধ্বে থাকতে পারবে এবং কিছু কিছু ঘটনা যে ঘটছে সেখান থেকে তারা শিক্ষা গ্রহণ করবে। আর এস্টাবলিশ রাজনৈতিক দলগুলোর প্রতি আমার একটাই আকাঙ্ক্ষা, মানে আহ্বান থাকবে যে রাজনৈতিক দল সবাই কিন্তু ক্ষমতায় যেতে চায়, এর মধ্যে কোনো অপরাধ নাই। সব রাজনৈতিক দলের টার্গেট হচ্ছে ক্ষমতায় যাওয়া, কারণ তারা মনে করে যে আমাদের দলীয় যে আদর্শ কর্মসূচি সেটা ক্ষমতায় না যেতে পারলে আমরা সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারবো না। সো উইচ ইজ কোয়াইট ন্যাচুরাল। এবং এখনো আমরা দেখছি যে সবার মধ্যে একটা প্রতিযোগিতা চলছে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে, যে সবাই ক্ষমতায় যেতে চায়, একে অপরের বিরুদ্ধে তারা বক্তব্য দিচ্ছে। তো বক্তব্য দেওয়া যতক্ষণ পর্যন্ত ইট ইজ এ পলিটিক্যাল স্টেটমেন্ট, আমার কোনো আপত্তি নাই। কারণ স্বাভাবিক, কেউ সরকারে যাবে, কেউ বিরোধী দলে যাবে, একজন আর একজনের বিরুদ্ধে তো অবশ্যই তারা পলিটিক্যাল স্টেটমেন্ট দেবে, জনগণের কাছে তারা ভোট চাবে। তো ভোট যেতে হলে তো নিজের গুণ গাওয়ার পাশাপাশি অন্যের নেগেটিভটাও তো তুলে ধরতে হবে, না হলে জনগণ ভোট কেন দেবে। কিন্তু আমরা তাদের বক্তব্যের মধ্যে আমরা কিছু বাড়াবাড়ি দেখতে পাচ্ছি। এবং বাড়াবাড়ি দেখার কারণে যেটা হয়েছে যে জুলাই বিপ্লবের পরে যে একটা অসাধারণ জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, সেই ঐক্যে কিছুটা ফাটল দেখা যাচ্ছে। বিকজ তাদের ক্ষমতায় যাওয়া মানে খুব বেশি প্রতিযোগিতার কারণে। প্রতিযোগিতা ঠিক আছে, প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা এগুলো ঠিক আছে, কিন্তু নিজেদের মধ্যে যেন এমন তিক্ততা সৃষ্টি না হয় যে তিক্ততার ফলে আবার ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের একটা সুযোগ সৃষ্টি হয়। সেদিকে আমাদেরকে নজর রাখতে হবে। আজকে যদি আমার দেশ পত্রিকা আপনারা যদি কেউ পড়ে থাকেন, সেখানে দেখবেন যে দ্বিতীয় নিউজ, আমরা যেটাকে সেকেন্ড নিউজ বলি, সেখানে একটা নিউজ এসছে যে ঢাকায় এনার্কি তৈরি করবার জন্য পতিত স্বৈরাচারের লোকজন ট্রেনিং এর ব্যবস্থা করছে ছেলেপেলেদের মধ্যে। এবং সেখানে দুর্ভাগ্যবশত একজন সার্ভিং আর্মি অফিসারের নামও এসছে যে সেও জড়িত। এবং তারা চাচ্ছে ঢাকায় একটা বড় সড়ো এনার্জি তৈরি করবে, লাখ দুয়েক 2-3 লাখ লোক এসে অস্ত্র শস্ত্র নিয়ে এমন এনার্জি করবে যাতে সরকার পড়ে যায়। তো আমার মনে হয় এইদিকে আমাদের নজর রাখা দরকার, বিশেষ রাজনৈতিক দলগুলোর নজর রাখা দরকার। যে নির্বাচনের তো আর খুব বেশি দেরি নেই, কারণ প্রধান উপদেষ্টা বলেছেন তিনি ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন এবং আমরা আশা করছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এবং আমি শুনতে পাচ্ছি যে প্রধান উপদেষ্টার যে আগামী যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, সেখানে তিনি নির্বাচনের একেবারে তারিখ ডিক্লেয়ার করতে পারবেন না, কারণ সেটা তো সিইসি ডিক্লেয়ার করবে অ্যাজ পার দ্য ল। উনি টাইম ফ্রেমটা বলে দিবেন যে কোন সময় হতে পারে। কাজে এরপরে সারা দেশ তো একটা নির্বাচনী মোডে চলে যাবে। তো খুব ভালো কথা, কিন্তু এই যে তিক্ততা সৃষ্টি করে যাতে ফ্যাসিবাদের কোনো আবার ফিরে আসার সম্ভাবনা না, আশঙ্কা না থাকে, সেটার ব্যাপারে আমাদের কি বলবো, সতর্ক থাকতে হবে।
এবং ফাইনালি যেটা আমি বলতে চাই যে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র দেখতে চাই, এবং আমরা চাই যে রাজনৈতিক দলগুলো যে নির্বাচনে অংশগ্রহণ করবে আগামী ফেব্রুয়ারিতে, তারা কোনো সহিংসতার আশ্রয় নেবে না, এবং তারা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের মধ্যে তারা ক্ষমতায় আসবে। আর লাস্ট কথা হচ্ছে, যে দলে ক্ষমতায় আসুক না কেন, যারা জুলুম করেছে তাদের বিচার হতে হবে। বিচারটা কেবলমাত্র শুধু যে ব্যাপারটা প্রতিশোধের মতো না, আমাদের হিলিং এর জন্য বিচারটা দরকার। যেমন আজকের কথা আপনাদেরকে বলি, আমি আজকে সকালে আর একটা অনুষ্ঠানে ছিলাম, আমি প্রেস ক্লাব, সেখান থেকে আসছি আপনাদের এখানে সরাসরি। সেখানে একটা মা এসছেন, সেই মায়ের বড় ছেলেটা মারা গেছে, 5 তারিখে গুলি খেয়ে মারা গেছে, আপনাদের কাছেই, এই উত্তরাতেই, আবদুল্লাহপুরে সম্ভবত গুলি খেয়ে মারা গেছে 5 তারিখে সেই মায়ের। দুর্ভাগ্যবশত তার 1 মাস পরে তার ছোট ছেলের ক্যান্সার ধরা পড়েছে, এবং তার 1 মাস পরে তার হাজবেন্ড মারা গেছে। তার মানে সেই মহিলা এখন শুধুমাত্র তিনি এবং তার ছোট ছেলে যে ক্যান্সারে আক্রান্ত। এই যে এই মহিলা, এবং তিনি বলেন যে তার বড় ছেলে মারা যাওয়ার কষ্টে তার হাজবেন্ডের হার্ট অ্যাটাক হয়েছিল, তার বক্তব্য। তাহলে একটা মৃত্যু একটা পরিবারকে কোথায় নিয়ে গেল? তো এটা যদি বিচার না হয়, তাহলে তো সমাজের হিলিংটা হবে না। এই বিচারটা দরকার ওই মায়ের হিলিং এর জন্য দরকার, না হলে ওই মায়ের হিলিং হবে না। বিচার না, বিচারটা দেখলে ওনার মনে হবে না আমি তো আমার সন্তান হত্যার বিচার দেখতে পেয়েছি। কাজেই বিচার শুরু হয়েছে এই সরকারের। আমরা আশা করব যে আগামী যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, তারা বিচারটা সম্পূর্ণ করবে। বাট এগেইন, বিচার করতে গিয়ে তারা যেন এটাকে আবার মানে প্রকৃত বিচার করে, জাস্টিস যেন হয়, সেই বিচারে যেন আবার কোনো খুঁত না থাকে, তাহলে কিন্তু আমাদের হিলিং প্রসেসটা কমপ্লিট হবে না।